রানীগঞ্জে কয়লা খনির সেই রাত আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। আজ যে ঘটনাটি আমি আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি আজও ঠিক বুঝতে পারি না সেদিন রাতে সত্যি আমি কি দেখেছিলাম। কিন্তু একটা জিনিস আমি নিশ্চয় জানি, রানীগঞ্জে সেই পুরনো কয়লা খনিতে শুধু কয়লা নেই, সেখানে এখনও আছে এমন কিছু যারা এই পৃথিবী ছেড়ে যেতে পারেনি। ঘটনাটা আজ থেকে প্রায় 5 বছর আগের। আমি তখন কাজের জন্য কয়েক মাসের জন্য রানীগঞ্জে ছিলাম। একটা ছোট কন্ট্রাক্টের সাথে কাজ করতাম। কাজটা খুব সাধারণ ছিল, খনির আশেপাশে যন্ত্রপাতি দেখাশোনা করা। আমাদের বেশিরভাগ কাজে হতো নাইট শিফটে। প্রথম দিন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম। স্থানীয় শ্রমিকরা রাত 2টোর পর ভেতরে যেতে খুব ভয় পায়। একদিন আমি রফিক নামে একটা শ্রমিককে জিজ্ঞাসা করলাম, তোমরা রাত 2টোর পর খনিতে যেতে চাও না কেন? রফিক একটু চুপ করেছিল, তারপর ধীরে ধীরে বলল, কারণ ওই সময় খনির ভেতর থেকে ডাক আসে। আমি হেসে বললাম, এই কিসের কিসের ডাক? রফিক আমার দিকে তাকিয়ে বলল, যারা বহু বছর আগে এখানে মারা গেছে তাদের ডাক। আমি তখনও কথাটা বিশ্বাস করিনি। ভাবলাম গ্রামের কয়েকজনের কুসংস্কার। কিন্তু কয়েকদিন পরে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমার জীবনটাই বদলে দিয়েছে। সেদিন ছিল বর্ষার রাত। আকাশে তখন মেঘ ছিল, মাঝে মাঝে দূরে বজ্রপাত হচ্ছিল। রাত তখন প্রায় 1টা। আমি আর রফিক খনির পুরনো একটা অংশে কাজ করছিলাম। জায়গাটা অনেক দিন ধরে বন্ধ ছিল, চারিদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ খনির ভেতর থেকে একটা আওয়াজ এলো, কেউ আছো? আমি থেমে গেলাম। আওয়াজটা আবার এলো, বাঁচাও! আমি অবাক হয়ে বুঝলাম ভেতরে মনে হয় কেউ আছে নাকি। আমি টর্চ নিয়ে সুড়ঙ্গের দিকে এগোতে যাচ্ছিলাম, আর ঠিক তখনই রফিক আমার হাত শক্ত করে ধরে ফেলল। ওই দিকে যাবে না। কেন? রফিক খুব নিচু গলায় বলল। ওটা মানুষ না, জানি না কি। আমার একটু বিরক্ত লাগছিল, মানুষ না হলে কথা বলছে কিভাবে? আর রফিক বলল, এই খনিতে বহু বছর আগে একটা বড় ধস নেমেছিল, তখন অনেক শ্রমিক ভেতরে চাপা পড়ে মারা যায়। আমি বললাম, তাই বলে ভূত ডাকবে? ঠিক তখনই আবার সেই আওয়াজটা এলো, এবার অনেক কাছ থেকে, আমাদের বের করে দাও! আমার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে আলো ফেললাম। সুড়ঙ্গের ভেতরে একটা মানুষ দাঁড়িয়ে ছিল, পুরো শরীরে কয়লার ধুলোয় ঢাকা। আমি বললাম, কে আপনি? কে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। আমি সেই মুহূর্তটা কখনো ভুলতে পারবো না। লোকটার চোখ দুটো ছিল পুরো কালো, মুখের অর্ধেকটা যেন পুড়ে গেছে। লোকটা ধীরে বলল, আমরা এখনো ভিতরে আটকে আছি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ঠিক তখনই আমি দেখলাম লোকটার পেছনে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 6 জন, 10 জন। তাদের সবার শরীর কয়লায় ধুলোয় ঢাকা। সবাই একসাথে কথা বলছে, আমাদের বের করে দাও, আমাদের বের করে দাও, আমাদের বের করে দাও। হঠাৎ আমার টর্চটা নিভে গেল। চারিদিকে একেবারে অন্ধকার। আমি অনুভব করলাম কেউ ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা গলা কানে ফিস ফিস করে বলল, তুই তো বের হয়ে যেতে পারবি, কিন্তু আমরা পারিনি। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বললাম। সবাই চুপ করে শুনছিল। তারপর একজন বয়স্ক শ্রমিক ধীরে ধীরে বলল, 1998 সালে এই খনিতে বড় ধস নেমেছিল। তখন অনেক শ্রমিক ভেতরে চাপা পড়ে মারা যায়, অনেকের লাশও পাওয়া যায়নি। সেই দিন রাতে আমি আর কাজ করতে পারিনি। পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। খনির ঠিক সেই জায়গায় আবার একটা ছোট ধস নামলো, যেখানে আমি আগের রাতে সেই লোকটার সাথে দেখেছিলাম। ধস পরিষ্কার করতে গিয়ে শ্রমিকরা একটা পুরনো হেলমেট পেল। হেলমেটের উপর ধুলোতে জমে থাকা একটা লেখা ছিল। আমি তখন ঠিক তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমার নিজের হেলমেটেও একই নাম লেখা ছিল। বৃদ্ধা শ্রমিকটা হেলমেটটা হাতে নিয়ে বলল,
এই হেলমেট অন্তত 30 বছরের পুরনো। আমার হাত কাঁপতে লাগলো, কারণ সেদিন রাতে যে লোকটা আমাকে বলেছিল আমরা এখনো ভেতরে আছি, তার মুখটা আজও আমার চোখের সামনে ভাসে। সেদিনের পর আমি আর কখনো সেই খনিতে যাইনি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে আবার ঘুম ভেঙে যায়, কারণ আমি এখনো শুনতে পাই সেই আওয়াজ। খনির গভীর অন্ধকার থেকে কেউ ডাকছে, আমাদের বের করে দাও, আমরা এখনো ভেতরে আছি। আর তখন আমার মনে হয়, হয়তো সেদিন আমি যদি আরেকটু ভেতরে যেতাম, তাহলে আজ আমিও হয়তো সেই অন্ধকার সুড়ঙ্গের ভেতরে আটকে থাকতাম। গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে